বাংলাদেশ আওয়ামী লীগ আরো স্ট্রংলি আবির্ভূত হয়েছে। সাধারণ মানুষ যেই কথাটা ভাবতো না, গতকালকে দেখেন নীলা ইসরাফিল, তিনি এনসিপি এই দলটি করতেন, তিনি প্রকাশ্যে বলেছেন যে প্রধানমন্ত্রী ঠিক ছিল। এই যে যারা এই এনসিপি করেছে, যারা এই মেটিকুলাস ডিজাইন করে এই বাংলাদেশকে আজকে একটা পাকিস্তানের দ্বার প্রান্তে নিয়ে গেছে, একটা ব্যানানা রিপাবলিক, একটা মনে করেন যে একটা ধ্বংসস্তূপে নিয়ে গেছে, সেই দলেরই একজন নারী পরিষ্কারভাবে বলছেন যে প্রধানমন্ত্রীর কথাই ঠিক ছিল। এবং আজকে যেই 6-7জন আপনার এনসিপি থেকে পদত্যাগ করলো, তাদের কথাবার্তায় আনে বানে একজন তো বলছেই যে তাহলে তো ফরমালি বলাই হলো আমরা রাজাকারের নাতিপুতি। ওই যে সামান্তা সানমিন মনে হয় এই কথাটা বলেছে, আমি একটা ফটো কার্ড দেখলাম। তো আলটিমেটলি এই আলোচনাটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে শুরুতেই বলেছে, অবশ্য যদিও তিনি সবাইকে রাজাকারের নাতিপুতি বলেন নাই, এইটাও আবার একটা ভুল কথা প্রতিষ্ঠিত হচ্ছে, সেটা কমপ্লিটলি আলাদা কনটেক্সটে তিনি বলেছিলেন একটা সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে। কিন্তু সেই সময়টাতে যে আমরা বলেছি যে এগুলো জামাত শিবিরের আন্দোলন, আমরা যে বলেছি এটা একটা সরকার পতনের আন্দোলন, একেবারে শুরুতেই আমরা জুলাইতে বলেছি, আমাদের এই কথাগুলোই তো সত্য হচ্ছে। সুতরাং এই তরুণরা এখন খুঁজে দেখার চেষ্টা করছে যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কি করেছে, কি বলেছে, আপনার বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কেন এটা হয়েছে, মানুষ এগুলো অনুসন্ধান করছে, অনুসন্ধানের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে আরো বেশি খুঁজে পাচ্ছে। ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসম্যান নিউ ইয়র্কের সুজি, উনি একটি মন্তব্য করেছেন মোহাম্মদ ইউনূসের সরকারের অবৈধ সরকারের সিদ্ধান্তের ব্যাপারে, আওয়ামী লীগ ব্যান হওয়া এবং একই সাথে এইভাবে যে মাইনরিটিদের উপরে যেই অত্যাচার হচ্ছে, উনি মার্কো রুবিও বরাবর আসলে কিছু কথাও তুলে ধরেছেন, সেগুলো আমরা আজকে দেখতে পাচ্ছি। আজকেই বোধহয় এই প্রসঙ্গটা এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। জুলাই মাসে, গত জুলাই অগাস্টে যা হয়েছে, এই পুরোটা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন আর আমেরিকা, সবাই মিলে এটা করেছে। এই পশ্চিমা আধিপত্যের কথা কিন্তু বলে নাই যে জামাতের লোকেরা কয়দিন পর পর আমেরিকান এম্বাসির এর সাথে দেখা করে, ওর সাথে দেখা করে। আমরা পিটার হাসকে ভুলে গেলাম কিভাবে, আমরা ডোনাল্ড লুকে ভুলে গেলাম কিভাবে। পিটার হাসের জায়গায় যদি বীরেন্দর হাস থাকতো বা হাস সিং থাকতো, তাহলে আপনি দেখতেন খেলা কাকে বলে। ডোনাল্ড লুর জায়গাতে যদি শরণ সিং নামে কেউ থাকতো, তাহলে আপনি দেখতেন যে সমালোচনা কাকে বলে, যে ভারতের আন্ডারে চলে গেছে, ভারত কেন নাক গলাবে। তাহলে আপনি কেন আমেরিকান আগ্রাসনের কথা বলেন না? আপনি কেন ইনকিলাব মঞ্চ খুলে আপনি কেন ভারতীয় আধিপত্যের কথা বলছেন? আপনি কেন বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে আমেরিকা, সেই আমেরিকান এম্বাসি নিয়ে বলছেন না? কেন বলছেন না আমেরিকান এম্বাসি বাংলাদেশে থাকতে পারবে না? কেন আমেরিকান এম্বাসি অভিমুখে আপনি যাত্রা করছেন না বা সমাবেশ করছেন না? এর কারণ হচ্ছে যে আপনি এটা জেনেও না জানার ভান করবেন। আপনাকে একটা রাজনীতি টিকা রাখতে হবে, সেই কারণে আপনি ভারতীয় আধিপত্যের কথা বারবার বলে যাবেন। আর এই ভারতীয় আধিপত্যের পেছনে লুকিয়েই আছে হিন্দু বিদ্বেষ। মূলত ভারত যদি আজকে মুসলিম কান্ট্রি হতো, তাহলে আপনার ভারতের আধিপত্যই মনে হতো না। মানে আধিপত্য আসলে নাই, তো আপনাকে এখন জোর করে খুঁজে বের করছেন। ফলে দীপু দাসের যে হত্যাকাণ্ড, বা আপনি আরেকটি হত্যাকাণ্ডের কথা অমৃত মণ্ডলের কথা বলেন, এর আগে আমরা দেখেছি আপনার অমৃত মণ্ডলের আগে আমরা দেখেছি যে সেনাবাহিনী কিভাবে আপনার ওই যে ছেলেটিকে পেটাচ্ছে ক্রমাগত ভাবে, তার চোখ পুরো যায় অবস্থা। তারপরে কিভাবে একই ঘটনা আমরা দেখেছি যে একই ঘটনা, ধর্ম অবমাননার অভিযোগে একটা ছোট একটা বাচ্চাকে, এটা মনে হয় গত বছরের সেপ্টেম্বর অক্টোবরের ঘটনা, তাকে কিভাবে আপনার থানা থেকে নিয়ে পেটানো হলো, পরবর্তী সময় তাকে সিএমএইচ এ ভর্তি করানো হলো। এগুলো তো আমরা উৎসব মণ্ডল, ছেলেটার নাম উৎসব মণ্ডল, সেই ছেলেকে আমরা দেখেছি। সো আলটিমেটলি পুরো ব্যাপারটা হয়েছে হিন্দু বিদ্বেষ। এটা এই হিন্দু বিদ্বেষের যে ক্রোধ, আপনি আমাকে বলেন তো যে এই যে হাদির যেই হত্যাকাণ্ড, হাদির হত্যাকাণ্ডের পরে আপনার নুরুল কবিরকে পেটানো হলো কেন? নুরুল কবির তো দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে আসছে। প্রথম আলো কথা তো মাননীয় প্রধানমন্ত্রী নিজে সংসদে দাঁড়িয়ে বলেছেন। তাহলে এই যে শোক প্রকাশ করবার বা শোকের কথা বলে মূলত যে তাদের একটা ক্রোধ, যে একটা এটাকে আমরা কি বলি, যে মানে ধরেন এটাকে বলি আমরা পাঞ্চিং ব্যাগ। আমরা পাঞ্চিং ব্যাগ খুঁজছিলাম, তো পাঞ্চিং ব্যাগ কে? পাঞ্চিং ব্যাগ হচ্ছে হিন্দুরা। ফলে এই ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভ গিয়ে জমা হয়েছে হিন্দুদের উপরে, অথচ নাথিং টু ডু উইথ হিন্দু। সো এই ভারতের কথা, ভারতের আধিপত্যের কথা বলাটা মূলত হিন্দুদের বিরুদ্ধে বলা। বাংলাদেশের মানুষ, একটা বড় অংশের মানুষ ভয়ঙ্কর রকমের সাম্প্রদায়িক। এগুলো আমার নিজের চোখে দেখা, এগুলো আমার নিজের বাংলাদেশে হিন্দুদেরকে মালাউন বলে কে?
বাংলাদেশের মুসলমানরা মালাউন বলে। আমি বছরের পর বছর এগুলো শুনে এসেছি, দেখেছি। আমি দেখেছি যে কিভাবে বয়স্ক ব্যক্তি, নিরীহ দেখতে, সে হিন্দুদেরকে মালাউন বলে অভিহিত করছে। মালাউন মানে জানেন তো, যে অভিশপ্ত বলে তাকে অভিহিত করছে। সো একটা ভয়ঙ্কর অবস্থা আমি এই দেশে দেখেছি। ইয়েস, এই দেশ এই পৃথিবী এরকম আধুনিকতার দিকে যাচ্ছে, আর বাংলাদেশ এই এখনো পর্যন্ত 2025-এ এসে যেখানে বঙ্গলে মানুষ গেছে, আইফোন 17 প্রো এসেছে, সেখানে পুড়িয়ে মধ্যযুগের মতো মানুষ মারছে। ফলে এই পুরো ব্যাপারটা, এই উৎসব, এই আপনার এই অমৃত কিংবা হচ্ছে আপনার দীপু দাস, এই পুরো ব্যাপারটা হচ্ছে হিন্দু বিদ্বেষ, নাথিং টু ডু উইথ ইন্ডিয়াস এন্ড স্টাফ, ইটস হিন্দু বিদ্বেষ। আনোয়ার ভাই কাছে একটু জানতে চাইবো যে আপনি হয়তো অবগত আছেন যে এনসিপি থেকে আমরা পরপর দেখতে পেলাম অনেকেই পদত্যাগ করে আসলে জামাতের সঙ্গে জোট বাঁধতে, এবং একজন বলেছেন নাহিদ ইসলাম পরিষ্কার ভাবেই যে এটা কোনো আদর্শিক মিলন নয়, এটা একটা স্ট্র্যাটেজি এই মুহূর্তের জন্য। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আনোয়ার ভাই? দেখেন, আমি এগুলা নিয়ে বেশি আলোচনা করতে চাই না। আসলে তাদের অরিজিনাল জায়গায় তারা ফেরত গিয়েছে। এরা তো, আপনি দেখেছেন যে বিএনপির এক নেতা, আমি দেখেছি, ওনার নামটা আমি দেখি নাই অবশ্যই, যে উনি বলেছেন যে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামাতের যিনি নায়েবে আমির, উনি জেলে থাকতেই বলেছিলেন যে নাহিদকে চিনেন নাকি? তো উনি বলছেন, না আমি তো চিনি না, নাম শুনেছি। বলে এটা তো আমাদের ছেলে, আমাদের নার্সিং, ওকে আমরাই বড় করেছি। তখন আন্দোলন চলতেছিল। তো বিষয়টা হলো, ডক্টর সায়ন্ত বলেছে, হ্যাঁ, তো বিষয়টা হলো যে এরা এই যারা যে জায়গায় যাওয়ার, তার অরিজিনাল জায়গা দেখেন। এখন আমাকে প্রত্যেক মানুষের তার অরিজিনাল একটি রুটস আছে, তার রুটসে তারা ফিরে গিয়েছে। আর দেখেন যে মেয়েগুলা যায় নাই, তারা সরে এসেছে। তারা কিন্তু এই মেডিকুলাস ডিজাইনের মধ্যে তারা এখানে ঢুকে পড়েছিল না বুঝে। হ্যাঁ, এখন তারা বুঝতে শিখেছে, তারা লেখাপড়া জানে, তারা আস্তে আস্তে কি হয়েছে শুনেন। অনেক বিষয়ে, যেমন আমরা নিজেও অনেক সময় অনেকেই বলতেন, অনেক বুদ্ধিজীবীরা বলতেন, অনেক জ্ঞানী মানুষজন বলতেন যে ডক্টর ইউনূস মাননীয় প্রধানমন্ত্রীকে একটু উষ্মা প্রকাশ করে বলতে শুনেছি, যে ডক্টর ইউনূসে কেন উনি নাড়াচাড়া করেন, এরকম আমাদেরকে অনেকে বলেছেন। তো আমরাও মাঝে মধ্যে চিন্তা করতাম এটা কি ঠিক হচ্ছে, একটু কনফিউজ ছিলাম, মানে একটু এই বিষয়ে একটু ছিলাম, কিছু বলতাম না। কিন্তু উনি কিন্তু ডক্টর ইউনূসকে চিনতেন, উনি ডক্টর ইউনূসের নারীর খবর রাখতেন, উনি যে পদ্মাবিদ, বাংলাদেশ বিরোধী কাজ করেছেন বা করতেন দেশের, যেটা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বুঝতেন, এটা আমরা বোঝার মতো আমাদের এবিলিটি ছিল না, এটা প্রমাণ হয়েছে। এই যে যারা আন্দোলন করেছিল কুটার নামে, উনি জানতেন যে এটা কুটা আন্দোলন না, এটা হলো দেশ বিরোধীরা এটাকে সামনে দিয়ে, এই কুটাকে সামনে দিয়ে একটি মেডিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে সরকার পতনের জন্য, রেজিম চেঞ্জের জন্য ডিপ স্টেটের টাকা দিয়ে তারা এটা করেছে। এবং টাকা কে কোথায় কত টাকা পেয়েছে, এটা শেখ হাসিনা উনি জানতেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতেন। তো এটা আমরা জানতাম না, এই জন্য অনেক সময় আমরা কনফিউজ থাকি, অনেক সময় আমাদের একটু মন দুর্বল হয়ে যায়। কিন্তু উনি যেহেতু বঙ্গবন্ধুর কন্যা, উনি এদেশের মানুষকে চিনেন, উনার দৃঢ়তা, উনার ডাইনামিক লিডারশিপ, এটা প্রমাণ হয়েছে। আল্লাহ তাআলা উনাকে বাঁচিয়ে রেখেছেন। এখন যারা মনে করছে বাংলাদেশের শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন করবে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে, তারা বুকার স্বর্গে বাস করে, এটা সম্ভব না। আওয়ামী লীগ অপরিহার্য দেশের মানুষের জন্য। আওয়ামী লীগ নেতৃত্বেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন 7.5 কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করে, আওয়ামী লীগের এখানে সমস্ত দেশপ্রেমিক শক্তি এক ছিল। কিন্তু এই যে নাতিপুতি বলেন, তাদের দাদা নানা, তাদের বাপরা, এরা কোথায় ছিল? এরা ছিল জামাতে, এরা ছিল স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর, তারা কিন্তু ছিল। আমরা অনেক মানে সব মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল ন। তখনকার সময় কিন্তু একটি গোষ্ঠী এই দেশের বিরোধিতা করেছে, এই পতাকার বিরোধিতা করেছে, এই মানচিত্রের বিরোধিতা করেছে, এই দেশকে তারা চায় নাই। পরবর্তীতে এরা কি করেছে, অত্যন্ত দুঃখজনক হলে সত্য, যে এরা দাসদে, এই আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তারপরে এই যে কালকে আমরা দেখলাম মিস্টার হাবিবুর রহমান, যিনি জামাতের সিলেট 1-এর প্রার্থী, ডাক্তার শফিকুর রহমান, একটু দাসদের রাজনীতি করতেন। তো এদের দেখেন, তারা কিন্তু তাদের অরিজিনাল থেকে, দাসদ থেকে তারা জামাত ইসলাম।
তো আমি বলতে চাই যেটা হলো এটা তাদের বিলিভস, বিশ্বাস। এখন শিবিরের ছেলেরা ছাত্রলীগের মানুষ বলে লুঙ্গির তলে ছিল, মানে ছাত্রলীগে ঢুকে, এবং কত বড় শয়তান বিশ্বাসঘাতক মির্জাফর হলে আর একটি রাজনৈতিক সংগঠনের ভিতরে ঢুকে কাজ করে, শুধু ছাত্রলীগে না, সরি টু সে, মিডিয়াতে, সিভিল প্রশাসনে, সেনাবাহিনীতে, পুলিশে, ইন্টেলেকচুয়াল ক্লাস ইয়েতে, সোসাইটিতে, লেখকদের মধ্যে, সব জায়গায় কিন্তু তারা মানে তাদের আবরণে তারা ওয়েল স্টেপ করে তারা বিভিন্ন জায়গায় ঢুকে তারা জামাতের জন্য, শিবিরের জন্য তারা কাজ করে দেশে বিদেশে। এরা একটি গুপ্ত সংগঠন। এখন অনেকেই থলের বিড়াল বেরিয়ে এসেছে। এই 2024 সালের আন্দোলন না হলে অনেককে আমরা তাদের মুখোশ আমরা চিনতাম না, বুঝছেন? তো আমি মনে করি হতাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কোনো জায়গা নেই। রাজনীতিতে উত্থান হবে, পতন হবে, প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাবে। রাজনীতি একটি পিচ্ছিল পথ। এখানে যুদ্ধের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার 91 বছর বয়সে উনি কিন্তু জাতির পিতা হয়েছেন। 55-তে উনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। একটি দেশের সার্বভৌমত্ব, একটি পতাকা মানচিত্র, একটি দেশকে স্বাধীনতা, 7.5 কোটি মানুষকে একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের অধিকারী করে দিয়েছেন। একটি পাসপোর্ট, একটি ভূখণ্ড আমাদেরকে দিয়েছেন। তো আমি বলতে চাই যেটা আমরা হতাশ হলে হবে না। এদেশের কোটি কোটি মানুষ এখনো আওয়ামী লীগের সমর্থক, জাতির পিতার সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দেশকে একটি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, দেশের যে উন্নয়ন হয়েছে। আজকে দেখেন এই যে তারেক রহমান সাহেব দেশে গিয়ে উনি কিন্তু দেশে ঢুকেই কিন্তু এয়ারপোর্টে বলেছেন দেশে অনেক উন্নয়ন হয়েছে, চেঞ্জ হয়েছে। যদিও উন্নয়ন ক্লিয়ার করে বলেন নাই, তো এটাও তো একটা বিষয়। তো এইটা কিন্তু এটা বলতেই হবে। উনি যে এয়ারপোর্ট দিয়ে গিয়েছেন, এয়ারপোর্টটা দেখলেই তো এলিভেটেড এক্সপ্রেস বলেন, যেখানে উনি জনসভা করেছেন। আমি বলতে চাই যেটা 2004 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী উনার একটি জনসভায় আওয়ামী লীগের সমস্ত নেতৃবৃন্দের উপর 9টি গ্রেনেড, তাজা 13টিতে তাজা গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল, আর্জেস গ্রেনেড। এবং আমাদের 24 জন, বেগম আইবি রহমান আমাদের নেত্রী সহ 24 জন আমাদের ফ্রন্টের নেতাকর্মী নিহত হয়েছিল, শহীদ হয়েছিল। এবং তাদের টার্গেট ছিলেন জাতির পিতার সুযোগ্য কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আল্লাহ তাআলার অশেষ রহমতে উনি সেদিন বেঁচে গিয়েছিলেন। তখন বিএনপি, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, লুৎফুজ্জামান বাবররা তখন ক্ষমতায় ছিলেন। এবং যখন 21শে আগস্টের গ্রেনেড হামলার পর আমাদের নেতৃবৃন্দ কাতরাচ্ছিলেন, সমস্ত হসপিটালের ডাক্তারদেরকে সরে গিয়েছিল সেখান থেকে, এবং পরবর্তীতে এদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় নাই, এবং বিভিন্ন জায়গায় ডাক্তার খুঁজে পাওয়া যায় নাই। পুলিশ প্রশাসন পিটাচ্ছে। যখন আমাদের নেতাকর্মীরা গুলিতে, গ্রেনেডে আক্রান্ত, তখন তাদের উপর পুলিশে আবার হামলা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গ্রেনেড বোমে হত্যা করতে না পেরে আবার গুলি করেছে উনার গাড়িতে। তারপরে উনি স্কেপ করেছেন, আল্লাহ তাআলা উনাকে বাঁচিয়ে রেখেছেন। তো আমি বলতে চাই তারপরে তো তারা কিছু করতে পারেননি। আওয়ামী লীগ উনার নেতৃত্বে, পরবর্তীতেই আওয়ামী লীগ আবার 16 বছর নেতৃত্ব দিয়েছে। আমি বলতে চাই রাখে আল্লাহ মারে কি, যতই তারা চেষ্টা করুক, তারা যজ্ঞে নাটক সাজিয়েছেন, তারা কি পেরেছেন? পারেন নাই। 2024 সালের আপনার 5ই আগস্ট যে বাংলাদেশে যে আপনার আন্দোলন নামে যে নাটক হয়েছে এবং যে ঘটনা ঘটেছে, এটা দ্যাট ওয়াজ মেডিকুলাসলি ডিজাইন, একটি মাস্টার প্ল্যানের মধ্যে দিয়ে। তো আমি এখানে আমাদের একটি ব্যর্থতার জায়গায় দেখি যে আমরা সরকারে ছিলাম, আমরা একটি বিশাল রাজনৈতিক সংগঠন। আমি সবসময় স্বীকার করি আমার ভুল, যেটা আমিও সিলেটের নির্বাচিত মেয়র ছিলাম, দলের একজন কর্মী। আমরা যে এই যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যানের
মধ্যে আমরা যে এটাকে বুঝতে পারি নাই, এখানে যে আমরা আক্রান্ত হয়েছি, দেশ আক্রান্ত হয়েছে, পতাকা মানচিত্র আক্রান্ত হয়ে, এদেশের মানুষ আক্রান্ত হয়েছে, পুলিশ বাহিনী আক্রান্ত হয়েছে, আমরা যে বুঝতে পারি নাই, এজন্য আমি মনে করি এই ব্যর্থতাটা আমাদের নিতে হবে এবং এটাকে অ্যাড্রেস করতে হবে যে কেন আমরা ফেল করলাম, এরা কোথায় ছিল, কোথায় লুকিয়ে ছিল, কোন জায়গায় বসেছিল। এখানে বসে বসে এখন তো সবই পরিষ্কার হচ্ছে, কে কোথায় কাজ করেছে, কোথায় বসে তারা কাজ করেছে, এই জিনিসটা পরিষ্কার হচ্ছে, কোথার থেকে টাকা আসলো। আমরা কোনো জায়গায় আমরা এটাকে অ্যাড্রেস করতে পারিনি। তো আমি মনে করি এদেশের মানুষ এটা একটি যতই তারা এই যে ইউনাইটেড নেশন দিয়ে তারা একটি বলগার ট্যুর দিয়ে একটি রিপোর্ট ছাপিয়েছে, 1500 মানুষ বাংলাদেশে নাকি হত্যা, মানে গণহত্যা হয়েছে। তো এইটা কি আসলে কি 1500 মানুষ হত্যা করা হয়েছে? নো, এটা তো অসত্য জিনিস। এই অসত্য জিনিসকেই কিন্তু আমি মনে করি এগুলা নিয়ে আলাদা অনেকগুলা রিপোর্ট আমি জানি, ব্যারিস্টার নিজুম মজুমদার আরো অনেকেই এটা নিয়ে কাজ করছেন। তো এই রিপোর্ট গুলাকে জনসম্মুখে অবশ্যই এগুলা একটি ঐতিহাসিক, আমি আজকে দাবি জানাতে চাই যে ইউএনের মাধ্যমে একটি ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করা হোক।